দেশে গুম হয়েছে মানুষ, বোন অপেক্ষা করেছে ভাইয়ের জন্য যে ফিরে আসে নাই, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে মানুষ, নিপীড়িত হয়েছে মানুষ। এই 16 বছরের ইতিহাসে যারা নিপীড়িত হয়েছেন, প্রাণ দিয়েছেন, যে মা তার সন্তান হারিয়েছে, যে মায়ের বুক খালি হয়েছে, তারা আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্বের কথা, সেই দায়ের কথা মনে করার জন্য আজকে আমরা এখানে এসেছি। এটা হচ্ছে 1 নাম্বার। আমাদের একটা দায়িত্ব দেয়া হয়েছে, আমরা যারা জীবিত আছি তাদের উপরে এই দায়িত্ব যে মানুষেরা প্রাণ দিলেন, নিপীড়ন হলেন, তারা যে স্বপ্ন দেখেছিলেন, তারা যে স্বৈরাচারের বিরুদ্ধে, স্বৈরাচারকে পরাস্ত করার চেষ্টা করেছিলেন, তা যেন ভবিষ্যতে এই দেশে ফেরত না আসে। দ্বিতীয় আরেকটা দায়িত্ব আছে, এই দেশটা ভবিষ্যতে কেমন হবে। বাংলাদেশের যেই প্রায় 18 কোটি মানুষ, তার মধ্যে প্রায় 6 কোটি মানুষ হচ্ছে 18 থেকে 35 বছর বয়সে। বাংলাদেশের সাধারণত গড় আয়ু হচ্ছে 72 বছর। আমরা সমস্ত জনগোষ্ঠী যদি গড় বয়স করি, তার বয়স মাত্র 24 বছর। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে অন্তত পক্ষে গড়ে প্রত্যেকে আগামী 48 বছর বাঁচবেন। কেমন বাংলাদেশে তারা বাঁচবেন? সেই বাংলাদেশ আমরাই তৈরি করে তাদের হাতে তুলে দেব। সেটা তুলে দেওয়ার যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে আজকে আমরা এখানে এসেছি। আমরা এখানে এসেছি যাতে করে ভবিষ্যতে বাংলাদেশে আরেকবার ফ্যাসিবাদ তৈরি না হয়। আমরা এখানে এসেছি এই কারণে যে জুলাই জাতীয় সনদে যে অঙ্গীকারগুলো রাজনৈতিক দলগুলো করেছেন, একটা সাম্য ভিত্তিক, ইনসাফ ভিত্তিক সমাজ, সেইটা যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি এবং আমাদের পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে পারি। তারই দিক নির্দেশনা আপনারা দিয়ে দেবেন, কারণ দেশটা আপনার, দেশটা আমার। আমরা বলবো এইভাবে দেশ চলবে। অবশ্যই তার সঙ্গে জাতীয় সংসদে যারা বিজয়ী হবেন, তারা তাদের নীতিগুলোকে মিলিয়ে নিয়ে বাস্তবায়ন করবে। কিন্তু একটা জাতির তো একটা দিক নির্দেশনা দরকার। সেই দিক নির্দেশনাই আসলে তৈরি হয়েছে জুলাই জাতীয় সনদের মধ্য দিয়ে। এই জুলাই জাতীয় সনদ কোনো ব্যক্তি তৈরি করেনি। অতীতে গণভোটে আমরা দুইবার সিদ্ধান্ত দিয়েছিলাম, একবার জেনারেল জিয়াউর রহমানের সময়, এক সময় জেনারেল এরশাদের সময়, যে তার নীতিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তাদের উপর আস্থা আছে কিনা। এইবার কিন্তু সেই প্রশ্ন করা হয় নাই আপনার কাছে। অধ্যাপক ইউনূস বলছেন না যে এইটায় আস্থা রাখুন, তাহলে আমি আগামী 5 বছর ক্ষমতায় থেকে বাস্তবায়ন করে দেব। জুলাই জাতীয় সনদ অধ্যাপক ইউনূস তৈরি করেন নাই, তার সরকার তৈরি করেনি। সরকার উদ্যোগ নিয়েছে, সকলে মিলে সমস্ত রাজনৈতিক দল আলাপ আলোচনা করে, যেখানে একমত হয়েছে, কিছু ভিন্ন মত আছে, তা সত্ত্বেও তারা বলেছেন একটা বিষয়ে সবাই, অন্য অনেক কিছুর মধ্যে একটা বিষয়ে সবাই একমত হয়েছেন, গণভোট করতে হবে। জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন যে ভবিষ্যতে রাষ্ট্রপতি একা কোনো দণ্ডিত ব্যক্তিকে ক্ষমা করতে পারবেন না। ভুক্তভোগীদের পরিবারের সম্মতি লাগবে। কারণ কি, আমরা দেখেছি দণ্ডিত অপরাধী সর্বনিম্ন অধস্তন আদালত থেকে সর্বোচ্চ আদালত, সবগুলো আদালত বলেছে এই লোকটি অপরাধী, দণ্ডিত, এই লোকটি ক্ষমার অযোগ্য। অথচ রাষ্ট্রপতি তাকে ক্ষমা করে দিয়েছেন। 2 দিন পরে সে আপনার দরজায় দাঁড়িয়ে আপনার ভাইকে যে খুন করেছে, সে আপনাকে হুমকি দিচ্ছে। রাজনৈতিক দলগুলো একমত হচ্ছে। আর এই যে রাষ্ট্রপতির নামে যাদের দণ্ডিত অপরাধীদের ক্ষমা করা হয়, তাদের আসলে ক্ষমাটা করেন কি? ক্ষমাটা করেন আসলে প্রধানমন্ত্রী। কারণ বাংলাদেশের সংবিধানে বলা আছে, রাষ্ট্রপতি 2টো বিষয় ছাড়া আর কোনো বিষয়ে নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারবেন না। একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ, সেটাও বেশ হাস্যকর এই কারণে যে প্রধানমন্ত্রীর নিয়োগটা তো আমরা যাকে বেশি ভোট দেব, সংখ্যাগরিষ্ঠ দলের সংখ্যাগরিষ্ঠ সদস্য যা থাকবে তিনিই প্রধানমন্ত্রী হবে। আরেকটা হচ্ছে বিচারপতি নিয়োগ, প্রধান বিচারপতির সাথে আলোচনা করে। তাহলে এই যে রাষ্ট্রপতি দণ্ডিত অপরাধীদের ক্ষমা করে দেন, কে নির্দেশ দেয়? কে কলকাঠি নাড়ে? প্রধানমন্ত্রী নাড়ে। এই প্রধানমন্ত্রীর ক্ষমতার তো শেষ নাই। কিরকম প্রধানমন্ত্রীর ক্ষমতার শেষ নাই? এই অর্থে যে তিনি যতবার বিজয়ী হবেন প্রধানমন্ত্রী হতে পারবেন। সর্বোপরি যেটা, বাংলাদেশে আমরা ভোট দিতে পারি না। কারণ কি, নির্বাচন কমিশন শিরদাঁড়া নাই, শক্ত করে দাঁড়াতে পারে না। তার কারণ হচ্ছে ওইটা স্বাধীন না।
ওইটার নিয়োগ কে দেয় বলে ওইটাও রাষ্ট্রপতি দেন। তো রাষ্ট্রপতি কার কথা দেন? প্রধানমন্ত্রীর কথায় দেন। তো প্রধানমন্ত্রী কাকে দেবেন? নির্বাচন কমিশনে, যে তাকে বিজয়ী করার নিশ্চয়তা দেবে। আমরা সেটা রাখতে চাই? তাহলে আমাদের এটা বদলাতে হবে। রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যেটা বদলাতে হবে। এখন আপনারা সবাই যদি বলেন যে হ্যাঁ বদলাতে হবে, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি বলে হ্যাঁ বদলাতে হবে, তাহলে কোন রাজনৈতিক দলের কোনো সুযোগ নেই সেখান থেকে সরে যাওয়া। শুধু এইটা না, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সূচনা হয়েছিল কিসের? কোটা সংস্কারের, তাই তো? কিন্তু কোটা সংস্কার তো কেবল একটা আলাদা বিষয় নয়। বাংলাদেশের সরকারি পর্যায়ে নিয়োগের পদ্ধতিটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন, কর্ম কমিশনের মতো। কর্ম কমিশনের অবস্থাটা কি ছিল? আওয়ামী লীগের একজন নেতা, শীর্ষ নেতা বলেছিলেন ছাত্রলীগের ছেলেদের, আপনার পরীক্ষা দেন, বাদ বাকিটা আমরা দেখব। তার মানে হচ্ছে আপনার ভাই, আপনার বোন, আপনার সন্তান যোগ্যতা মেধা সত্ত্বেও পরীক্ষা দেবে কিন্তু চাকরি পাবে না। কারণ কি? কারণ ওই যে পিএসসি তৈরি করে ক্ষমতাসীন দল, তার লোক বসায়, তাদের পছন্দের লোকদের চাকরি দেয়। সেটা আবার করার জন্য কোটা বানায়, এইটা বানায়, সেইটা বানায়। সেটা বন্ধ করতে চান? রাজনৈতিক দলগুলোও চায়। সেইটাই হচ্ছে জুলাই জাতীয় সংসদ। আমরা বলছি এই ধরনের পরিস্থিতিতে এই ধরনের প্রতিষ্ঠানগুলো নিয়োগ দেবে সরকার, বিরোধী দল এবং অন্যান্য রাজনৈতিক দল যাদের প্রতিনিধি আছে জাতীয় সংসদে। কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হবে, সরকারি কমিশনে নিয়োগ দেওয়া হবে। জুলাই জাতীয় সনদে আছে যে দুর্নীতির দমনের জন্য যে সংস্থা, সেটাকে স্বাধীন করতে হবে। কেন? আপনি হয়তো বলতে পারেন ওইখানে ঢাকায় এক দুর্নীতি দমন কমিশন, তার একটা অফিস এখানে আছে, এইটা বদলে গেলে আমার কি লাভ? আপনার লাভ হচ্ছে এইটা, আপনার লাভ হচ্ছে এইটা যে আসলে সরকার চলে আপনার পয়সায়। এই যে 16 বছর ধরে লুটপাট হয়েছে, এটা কার পয়সা? আপনার পয়সা।